আমার নাম সোনালী। আমি মেদিনীপুর জেলার করিমপুরের বাসিন্দা। বিয়ের ৭ বছর পর হঠাৎ এক গাড়ি দুর্ঘটনায় আমার স্বামীর মৃত্যু হলে আমার শ্বশুরবাড়ির লোক আমাকে আর আমার মেয়েকে তাদের বাড়িতে থাকতে দেননি। তাই আমি মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসলাম। কিন্তু আমার দাদা বৌদির সেটা একদম পছন্দ হলো না। ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। তাই কয়েক বছর পর এক প্রকার নিরুপায় হয়েই মা বাবা আমার বিয়ে এমন একজন পুরুষের সাথে করিয়ে দিলেন যার আগে থেকেই একটা ছেলে ছিল। বাড়িতে আমাদের দুটো রুমই ছিল, তাই আমাদের ছেলে আর মেয়ে একই ঘরে শুতো। কিন্তু সকালে উঠেই আমার মেয়ে রোজ বিছানার চাদর বদল করত, আর আমার থেকে লুকিয়ে সে চাদর ধুয়ে নিজেও সকাল সকাল স্নান করে নিত। তবে ওর এই অভ্যাসটা আগে ছিল না। আমি লক্ষ্য করলাম আমার মেয়ে দিন দিন খুবই দুর্বল হয়ে যাচ্ছিল। আমার ওকে নিয়ে খুব চিন্তা হতো। যখনই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলতাম, ও মানা করে দিত। একদিন মেয়ে ঘুম থেকে ওঠার আগেই আমি ওর রুমে গেলাম, আর সেখানে গিয়ে নিজের চোখের সামনে যা দেখলাম তা দেখে তো আমার নিজেরই মুখ লজ্জায় নিচু হয়ে গেছিল। বাবা আমার বিয়ে খুব অল্প বয়সেই দিয়ে দিয়েছিল। আমার স্বামী একজন ব্যাংক কর্মী ছিলেন। আমি স্বামী সন্তান নিয়ে বেশ ভালোই ছিলাম, কিন্তু হয়তো আমাদের খুশিতে কারোর নজর লেগে গেছিল। একদিন বাড়ি ফেরার পথে এক গাড়ি দুর্ঘটনায় আমার স্বামীর মৃত্যু হলো। সেই দিনটা ছিল আমার জীবনের সবথেকে খারাপ দিন। স্বামীর মৃত্যুর পর এক প্রকার অসহায় হয়ে পড়েছিলাম আমি, কারণ আমার কাছে স্বামী সব কিছু ছিল। কয়েক মাস পর আমার শ্বশুরবাড়ির লোকজনও আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। স্বামীর পেনশনের টাকা সব ওরাই নিয়ে নিত। তবুও আমি সব কিছু মেনে নিয়ে শ্বশুরবাড়িতেই পড়েছিলাম। কিন্তু একদিন রাতে হঠাৎ আমার ছোট দেওর আমার ঘরে এসে আমার সাথে না, তারপর আর আমার পক্ষে ওই বাড়িতে থাকাটা সম্ভব হলো না। আমি মেয়েটাকে নিয়ে বাপের বাড়িতে চলে আসলাম। কিন্তু এখানে এসেও আমি ভালো থাকতে পারলাম না, কারণ শরীর অসুস্থ থাকার কারণে বাবা তেমন কোনো কাজ করতে পারতেন না। সংসারের খরচ দাদাই চালাতো। তার উপর আমরা দুই মা মেয়ে এই বাড়িতে এসে উঠেছি। আমার দাদা বৌদি সেটা একেবারেই মেনে নিতে পারল না। পেনশনের অর্ধেকটা টাকা আমি দাদাকে দিতাম, বাড়ির সব কাজও করতাম। তবুও বৌদি আমাকে আর আমার মেয়েকে দু চোখে দেখতে পারতো না। তাই এক প্রকার নিরুপায় হয়েই বাবা আমার বিয়ে এমন একজনের সাথে করিয়ে দিলেন যার আগে থেকেই একটা ছেলে ছিল। আমার মেয়ের নাম রিয়া, আর আমার দ্বিতীয় পক্ষের স্বামীর ছেলের নাম বরুণ। ছেলেটা আমার মেয়ের থেকে 2 বছরের বড় ছিল। বিয়ের পর আমরা সবাই একই সাথে থাকতে শুরু করলাম, আর এইভাবেই সময় এগোতে থাকলো। দেখতে দেখতে আমার মেয়ের বয়স 15 বছর হয়ে গেল, আর বরুণের 17 বছর। আমার দ্বিতীয় পক্ষের স্বামীর অবস্থা তেমন একটা ভালো ছিল না। বাড়িতেই ছোট একটা জামা কাপড়ের দোকান ছিল ওনার। তাতে যা ইনকাম হতো আর আমার পেনশনের টাকা, ওই দিয়েই আমাদের সংসার চলে যেত। কিন্তু হঠাৎ একদিন রাতে খুব জোরে একটা আওয়াজ হলো। আমিও ভয়ে কেঁপে উঠলাম। আওয়াজটা বরুণের ঘরের দিক থেকেই আসছিল। আমি আর ওর বাবা তাড়াতাড়ি করে ওর ঘরের দিকে গেলাম। গিয়ে দেখি ওর ঘরের একদিকের দেওয়াল ভেঙে পড়ে আছে। ভাগ্য ভালো ও তখন বাথরুমে ছিল, না হলে যে কি হতো। কারণ যেদিকে দেওয়ালটা ভেঙে গেছে সেটা ওর খাটের দিকেই ছিল। আমি আর ওদের বাবা ঠিক করলাম যে এবার থেকে আমরা দুজনে বাইরে বারান্দায় শোবো, আর দুই ছেলে মেয়ে আমাদের ঘরে শোবে। এমনিতে আমাদের বাড়িতে 3টে রুম ছিল, যা আমাদের 4 জনের জন্য যথেষ্ট। কিন্তু একটা রুমে তো আবার দোকান ঘর করা ছিল। দোকানটাও তো আমাদের জন্য খুব জরুরি। শুধু আমার পেনশনের টাকায় তো আর সংসার চলবে না। তাছাড়া এখন আমাদের কাছে অত টাকাও ছিল না যে দেওয়ালটা ঠিক করব। তাই দুই ছেলে মেয়েকে একই ঘরে শুতে বললাম। সত্যিই নিরুপায় ছিলাম, কি আর করব। এইভাবেই কোনো মতে আমাদের দিন কাটতে থাকলো। কিন্তু একদিন সকালে এমন কিছু হলো যে আমি চমকে গেলাম।
তখন সকাল প্রায় 9টা বাজে। বরুণ উঠে জলখাবার খেতে বসে গেছিল, কিন্তু রিয়া তখনও ঘুম থেকে ওঠেনি। এরকম তো আগে কখনো হয়নি। ও তো খুব বেলা অবধি ঘুমায় না। ছোট থেকেই ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার অভ্যাস। আমি ওকে বেশ কয়েকবার ডাকলামও, কিন্তু ও উঠল না। কিছুক্ষণ পর আমি ওর ঘরে গিয়ে দেখি ও বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তো দেখেই ঘাবড়ে গেলাম, ওর হঠাৎ আবার কি হলো। আমি তাড়াতাড়ি বরুণকে বললাম, এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ও সাথে সাথেই ডাক্তারকে নিয়ে চলে আসলো। ডাক্তার চেক আপ করে বলল, মেয়ে খুব দুর্বল, তাই অজ্ঞান হয়ে গেছে। ওকে এখন কিছুদিন বিশ্রামে থাকতে হবে। ওকে স্কুলে পাঠাবেন না, আর বাড়িতেও কোনো কাজ করাবেন না। আর হ্যাঁ, ওকে ফল আর পুষ্টিকর খাবার দাবার খাওয়াবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। রিয়ার জ্ঞান ফেরার পর আমি ওর পাশে গিয়ে বসে ওর মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলাম, মা, তোমার কি হয়েছিল? ও বলল, তেমন কিছু না। ঘুম থেকে ওঠার পরই আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছিল। তারপর আমি কখন যে অজ্ঞান হয়ে গেছি বুঝতে পারিনি। আমি মেয়েকে বললাম, তুমি বিশ্রাম করো, আমি তোমার জলখাবার আর ওষুধটা নিয়ে আসছি। কিছুক্ষণ পরেই যখন আমি জলখাবার নিয়ে ঘরে আসি, এসে দেখি ও ঘরে নেই, আর বিছানায় যে চাদরটা পাতা ছিল সেটাও নেই। বাইরে বেরিয়ে দেখি ও কলপারে বসে বিছানার চাদরটা ধুচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, তুই এখন চাদর ধুতে বসেছিস কেন? ডাক্তার তোকে বিশ্রাম নিতে বলেছে, তোর শরীরটা খুব দুর্বল। আমি তখনই ওকে ঘরে যেতে বললাম, আর এটাও বললাম যে ঘরে গিয়ে তাড়াতাড়ি জলখাবার আর ওষুধগুলো খেয়ে নাও, ঠিক করে খাওয়া দাওয়া করো, তবেই তো সুস্থ হবে। ও বলল, না মা, আমি আগে চাদরটা ধুয়ে দিই, তারপর ঘরে যাব। শুনে আমি একটু অবাক হলাম। হঠাৎ এই চাদরটা ধোয়ারই বা কী দরকার পড়ল ওর? আজ পর্যন্ত কোনোদিনও নিজের জামাটা তুই ধুয়ে দেখিসনি, তাহলে আজ এই চাদরটা ধুতে কেন বসেছিস? এখান থেকে ওঠ, চাদর আমি ধুয়ে দিচ্ছি। কিন্তু ও কিছুতেই আমার কথা শুনল না। চাদর ধুয়ে মেলে দিল, তারপরও জলখাবার খেলো। রিয়া এখন ক্লাস 10-এ পড়ে। ওর লেখাপড়ায় খুব মাথা ভালো, কিন্তু আমার ছেলে বরুণ অভাবের জন্য বেশি দূর লেখাপড়া করতে পারেনি। তাছাড়া ওর লেখাপড়ার প্রতি আগ্রহ তেমন একটা ছিল না। বাজারে একটা মোবাইলের শোরুমে কাজ করত। ছেলেটা খুব পরিশ্রমী ছিল, নিজে কাজ করে আবার বাড়ির দোকানের জন্য জামা কাপড়ও ওই নিয়ে আসে, কারণ ওর বাবার শরীরটা ভালো থাকতো না। ওনার অনেক দিন থেকেই সুগার আর প্রেশারের প্রবলেম। এভাবেই আমাদের দিন কাটতে থাকলো। বরুণের কাছ থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 9টা হয়ে যায়। কিন্তু একদিন রাত 10:30 বেজে গেল, যখন ও বাড়ি ফিরল না, তখন আমাদের একটু চিন্তা হলো। তবে কিছুক্ষণ পরেই ও বাড়ি চলে আসলো। আমি রান্নাঘরে খাবার বাড়ছি দেখে ও বলল, আমি আজ খাবো না, বাইরে থেকে বন্ধুদের সাথে খেয়ে এসেছি। এই বলে ও ঘরে শুতে চলে গেল। রিয়া আগেই শুয়ে পড়েছিল, ওর শরীরটা ভালো না, তাই আমি ওকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে বলি। আমিও আর বেশি দেরি না করে রান্নাঘরের কাজ সেরে শুয়ে পড়লাম। কিন্তু জায়গা বদলানোর কারণে আমার রাতে ঠিক করে ঘুম আসতো না। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, আমার জীবনে অভাব আছে ঠিকই, তবে আমার স্বামী আমাকে খুব ভালোবাসেন, আমার খেয়াল রাখেন। কোনোদিনও আমার মেয়েকে বুঝতে দেননি যে এটা ওর নিজের বাবা নয়। রিয়াকে উনি নিজের মেয়ের মতনই ভালোবাসেন। আমিও বরুণকে কোনোদিনও বুঝতে দিইনি যে আমি ওর সৎ মা। তাছাড়া বরুণও আমাকে নিজের মায়ের মতনই ভালোবাসতো, আমার সম্মান করত। ছোট থেকেই ও আমার সব কথা শুনে চলে। সত্যি কথা বলতে এই সংসারটা এখন ওর টাকাতেই চলছে, কারণ আমি যে কটা টাকা পেনশন পাই সেটা রিয়ার পড়াশোনার খরচ আর ভবিষ্যতের জন্য রেখে দিই। দোকান থেকেও খুব একটা ইনকাম হয় না। বলতে গেলে বরুণের টাকাতেই আমাদের সংসার চলতো। সংসারের চাপে ও ছোট থেকেই কাজে ঢুকে গেছিল। তবে আমি অবশ্য ওকে বলেছিলাম, অন্তত উচ্চ মাধ্যমিকটা পাশ করো, তাহলে ভবিষ্যতে ভালো কাজ পেতে সুবিধা হবে। কিন্তু ও আর পড়াশোনাটা করতে চায়নি। এই সব ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের দিন সকালে এমন কিছু হলো যা দেখে আমি অবাক হয়ে গেলাম। রিয়া আবার অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেল, কিন্তু এইবার ওর অবস্থা আরও খারাপ ছিল। ওর সারা শরীর সাদা হয়ে গেছিল,
মনে হচ্ছিল যেন ওর গায়ে কোনো রক্তই নেই। আমি তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাকলাম। ডাক্তারবাবু আগের কথাই বললেন। আমি ওকে বিশ্রাম করতে বলেছিলাম, খাওয়া দাওয়া ঠিক করে করতে বলেছিলাম। আপনারা কি ওর খেয়াল রেখেছেন? আমি বললাম, হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো ওকে ডাল, সবজি, ফল, জ্যান্ত মাছ, এমনকি রোজ একটা করে ডিম পর্যন্ত খাওয়াই। সারাদিন তো ও ঘরেই শুয়ে থাকে, ঘরের কোনো কাজ আমি ওকে দিয়ে করাই না। কিন্তু ডাক্তারবাবু বললেন, তাহলে আবার কিভাবে ও এত দুর্বল হয়ে গেল? আপনারা এই ব্যাপারটাকে এবার একটু গুরুত্ব দিন, না হলে কিন্তু ভবিষ্যতে খুব বড় একটা বিপদ হয়ে যাবে। কারণ এইভাবে বারবার অজ্ঞান হয়ে যাওয়াটা একেবারেই ভালো না। ডাক্তারবাবু আবার কিছু ওষুধ দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরলে আমি ওকে বেশ কিছু ফল কেটে দিলাম। আর এটাও বললাম যে এবার যদি দেখেছি তোকে কোনো কাজ করতে, তাহলে দেখ আমি তোর কি করি। এই বলে আমি রান্না করতে চলে গেলাম। কিন্তু কিছুক্ষণ পর যখন ও কি করছে সেটা দেখার জন্য আমি রুমে গেলাম, দেখি ও ঘরে নেই। আমি খুঁজতে খুঁজতে কলপাড়ের দিকে গেলাম। দেখি ও কলপাড়ে বসে বিছানার চাদর ধুচ্ছে। আমি এবার একটু জোর গলায় বললাম, তুই এখন চাদর ধুতে বসেছিস কেন? শরীর ভালো না, ডাক্তারবাবু তোকে বিশ্রাম নিতে বলেছে। কেন কারোর কথা শুনছিস না তুই? এক্ষুনি এখান থেকে ওঠ আর সোজা নিজের রুমে চলে যা। ও উঠে রুমে চলে গেল। কিন্তু সারাদিন আমি এটাই ভাবছিলাম যে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। কারণ আমার মেয়ে যা করছে সেটা সাধারণ ব্যাপার নয়। ওর জ্ঞান ফিরলেই কেন যে বিছানার চাদর ধুতে চলে যায় তার কারণটা আমার ঠিক মাথায় ঢুকলো না। যখন থেকে রিয়া আর বরুণ এক ঘরে শোয়া শুরু করেছে তবে থেকেই রিয়া এরকম ব্যবহার করছে। অজ্ঞান হওয়ার ব্যাপারটাও তো তখন থেকেই হচ্ছে। সম্পর্কে বরুণ রিয়ার সৎ দাদা হলেও ছোট থেকে ওরা দুজনে একসাথেই বড় হয়েছে। ওদের দেখে মনেই হবে না যে ওরা সৎ ভাই বোন। তাহলে কি এমন হচ্ছে যার জন্য আমার মেয়ে দিন দিন দুর্বল হয়ে পড়ছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। ডাক্তার যা বলেছে আমি তো সেইভাবেই ওর খেয়াল রাখছি, তাহলে কেন ওর শরীর দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না আমি। পরের দিন সকালে ও আবারও কলপাড়ে গেল বিছানার চাদর ধুতে। আর চাদর ধুতে ধুতে ও বারে বারে এদিক ওদিক তাকাচ্ছিল। মনে হচ্ছিল যেন ও আমাকে লক্ষ্য করছে, যাতে আমি ওকে চাদর ধুতে না দেখে ফেলি। আমি ঘরের জানলা দিয়ে এই সব কিছুই লক্ষ্য করছিলাম, কিন্তু আমি ওকে বুঝতে দিলাম না যে আমি ওকে দেখতে পাচ্ছি। চাদরটা ধুয়ে ও বাড়ির পেছন দিকটায় মেলে দিল। তারপর ঘরে ঢুকে আবার বিছানায় এসে শুয়ে পড়ল আর একটা কম্বল নিয়ে নিজের গায়ের ওপর চাপিয়ে দিল, যাতে আমি বুঝতে না পারি যে বিছানায় চাদরটা পাতা নেই। আমি কিছু বললাম না, শুধু জলখাবার আর ওষুধটা দিয়ে বেরিয়ে আসলাম। আমাদের দোকানটা এখন আর তেমন চলে না। এই সারাদিনে দুই একটা কাস্টমার আসে। পাড়ার মধ্যেই দোকান, তেমন কি আর চলে? কিন্তু আমি এই কথাটা বরুণকে বলিনি, কারণ ও আগে থেকেই সংসারের জন্য এত কিছু করছে। কিন্তু আমি সারাদিন এই চিন্তাই করতাম যে সংসার কিভাবে চলবে। তার উপর রিয়ার চিকিৎসার খরচ, খাওয়া দাওয়া। ডাক্তার বলেছে ভালো ভালো পুষ্টিকর খাবার দিতে, কিন্তু আমাদের অত পয়সা কোথায় যে রোজ ভালো ভালো জিনিস খেতে দেবো? কিন্তু একদিন খুবই অদ্ভুত একটা ব্যাপার হলো। আমি আমার দুই ছেলে মেয়েকে এমন কিছু কথা বলতে শুনলাম যেটা আমি ভাবতেও পারিনি। বরুণ রিয়াকে বলছিল, তুমি তো এখন থেকেই নিজের শরীরটা খারাপ করে ফেলেছো, এভাবে তো চলবে না। যখন তোমার এত অসুবিধা হচ্ছে তাহলে আমরা আর এইসব করব না। সাথে সাথেই রিয়া বলে উঠল, না না, আমাদের এটা করতেই হবে, কারণ এরকম সুযোগ বারবার আসবে না। আর তাছাড়া আমি কি জানতাম যে আমার সাথে এই সব কিছু হবে? আমি তো জানতামই না যে আমি এতটা দুর্বল। তখন বরুণ বলল, দেখো, আমি তোমার জীবন নিয়ে খেলা করতে পারি না। কিন্তু রিয়া বলল, এটা তো শুধু 2-1 সপ্তাহের ব্যাপার, তুমি এত ভাবছো কেন? আমি কিছুই বুঝতে পারছিলাম না যে ওরা দুজন কি ব্যাপারে কথা বলছে। কিন্তু একদিন এমন কিছু হলো যা আমি ভাবতেও পারিনি। সকালে উঠে আমার মেয়ে আবারও চাদর ধুয়ে মেলে দিচ্ছিল, তারপর কলপাড়ে বসে বমি করছে। আমি পেছন থেকে ওর কাঁধের উপর হাতটা রেখে বললাম, কি হচ্ছে এইসব? আমার কথা শুনে ও ঘাবড়িয়ে গেল। বলল, মা, আমার না হঠাৎ করে কেমন যেন গা বমি বমি লাগছে। আমি বললাম, কি বলতে চাইছিস তুই? তোর বমি বমি লাগছে কেন? এই কথাটার মানেটা কি? আর বারবার চাদরটাই বা কেন ধুস তুই?
কি লুকোস? কি লুকোনোর চেষ্টা করছিস বল? যদি আমি জানতে পারি না যে তুই এমন কিছু করছিস যাতে আমার আর তোর বাবার মান সম্মান নষ্ট হয়, তাহলে দেখিস আমি তোর কি অবস্থা করি। আমার কথা শুনে রিয়া অবাক হয়ে গেল। বলল, মা, তুমি এসব কি বলছো? এমন কোনো কিছুই হয়নি যেটা তুমি ভাবছো। মনে হয় তোমাকে কেউ আমার ব্যাপারে কিছু মিথ্যা বলেছে, তাই তুমি এই ধরনের কথা আমাকে বলছো। আমি তোমাদের মান সম্মান কেন নষ্ট করব? আর তাছাড়া আমি যদি চাদরটা ধুয়েও দিই তাহলে কি এমন ক্ষতি হয়ে যায়? রোজ রোজ একটাই চাদর পাতি, নোংরা হয়ে যায়, তাই আমি ধুয়ে দিই। তাছাড়া তুমি তো জানোই কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না। তার উপর এত কড়া কড়া ওষুধ খেয়ে আমার শরীরটা আরও বেশি খারাপ লাগে। এই ওষুধের জন্যই আমার পেটটাও ঠিক নেই। আর যদি আমার বমিও হয়ে থাকে তার মানে এটা তো নয় যে অন্য কোনো ব্যাপার আছে। আমার মেয়ে আমার সাথে এরকমভাবে কথা বলছিল যা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি আর সহ্য করতে না পেরে ওর গালে দুটো থাপ্পড় লাগিয়ে দিলাম। ও তখন কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। তবে যাওয়ার আগে আমাকে বলল, মা, আজ তুমি আমাকে মারলে তো, দেখো একদিন তুমি এর জন্য পস্তাবে। এই বলে ও তখনই সেখান থেকে চলে গেল। সত্যি কথা বলতে আমি নিজেও জানি না যে আমি কি বলছি। আমার যা মনে আসছিল আমি তাই বলে যাচ্ছিলাম। তবে সেদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আর আমি দেখলাম যে যেই ঘরে আমার ছেলে মেয়ে শোয় সেই ঘরের আলো জ্বলছে। এই সময় ওদের ঘরে আলো কেন জ্বলছে? ওদের তো ঘুমিয়ে পড়ার কথা। একবার যাই তো, গিয়ে দেখি ওরা কি করছে। আমি আস্তে করে উঠে ওদের ঘরের দিকে গেলাম। বুঝতে পারলাম যে ওরা শুধু জেগেই ছিল না, নিজেদের মধ্যে কথাও বলছিল। আমি দরজায় কান পেতে ওদের কথা শোনার চেষ্টা করলাম। তখন আমার ছেলের গলার আওয়াজ এলো। ও বলল, তোমার ভাগ্যটা খুব ভালো। এটা শুনে আমার মেয়ে বলল, হ্যাঁ, আমার ভাগ্যটা ভালো, কিন্তু আবার যখন কালকে আমার শরীরটা খারাপ হবে আমায় দেখে মা আবার চিন্তা করবে। কতদিনই বা এইভাবে মিথ্যে কথা বলবো? ছেলে বলল, আর তো শুধু কিছুদিনের ব্যাপার, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো ওদের কথা শুনে অবাক হয়ে গেলাম। তখনই আমি দরজা খুলে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ করা ছিল। কী কারণে ওরা দরজা ভেতর থেকে বন্ধ করে রেখেছে? এখন তো গরম পড়তে শুরু করেছে, আর ওরা দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। আমি এবার বাইরে থেকেই ডাকতে থাকলাম, ওদের দরজা খুলতে বললাম। কিন্তু আমার আওয়াজ শুনে প্রায় 20-25 মিনিট পর ওরা দরজাটা খুলে দিল। দরজা খুলতেই যেই আমি ঘরের ভেতরে ঢুকলাম, দেখি ওরা দুজনে খাটে এমনভাবে বসে আছে যেন এইমাত্র ঘুম থেকে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, দরজা খুলতে এত দেরি কেন হলো? ওরা বলল, আমরা তো ঘুমোচ্ছিলাম, বুঝতে পারিনি যে তুমি আমাদের ডাকছো। আমি বললাম, একদম মিথ্যা কথা বলবে না। তোমরা জেগেছিলে, আর শুধু জেগেই ছিলে না, কথাও বলছিলে। বাইরে থেকে সব শোনা যাচ্ছিল। আমার কথা শুনে ওরা বলল, মা, আমরা কেন এত রাত পর্যন্ত জেগে থাকবো? আমরা তো ঘুমাচ্ছিলাম। আমি ওদের কথা কিছু বুঝতে পারছিলাম না, কারণ ওরা দুজন এমনভাবে বসেছিল যেন এইমাত্র ঘুম থেকে উঠল। আমি আর ওদের কিছু বললাম না, ঘর থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন ওরা দুজনেই আমাকে মিথ্যে বলছে। বেশ কিছুদিন ধরে আমার মেয়ে এমন অনেক কিছুই আমার কাছ থেকে লুকোচ্ছে, যেটা আমি জানার চেষ্টা করেও জানতে পারছি না। কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো বিনা কারণে বারে বারে বিছানার চাদর ধুয়ে দেয়, আবার কখনো কখনো তো ও আমাকে নিজের ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না। আমি যে কথাটা ভাবতে চাইছি না বারে বারে সেটাই আমার মাথায় আসছে। আসলে দোষটা আমারই। দুজন কম বয়সী ছেলে মেয়েকে একই ঘরে রাতে শুতে দেওয়াটা আমার ঠিক হয়নি। ভুল তো আমারই হয়েছে। আমার এইসব আগে ভাবা উচিত ছিল। বরুণ তো রিয়ার নিজের দাদা না। মানুষের মন বদলাতে সময় লাগে না। আর তাছাড়া সৎ ভাই বোনের সম্পর্ক আর নিজের ভাই বোনের সম্পর্কের মধ্যে পার্থক্য তো থাকবেই। আর আমি ওই দুজনকে একই ঘরে একই সাথে শুতে দিলাম। কেন যে আমার এই সব কথা আগে মাথায় আসলো না? দোষটা আমারই। আমার ওদের দুজনকে নজরে নজরে রাখা উচিত ছিল। ওদের বাবা তো এখনও কিছুই জানে না। যেদিন জানতে পারবে সেদিন যে কি হবে আমি তো ভাবতেই পারছি না। কি জবাব দেব আমি ওনাকে? এই বয়সের ছেলেমেয়েরা তো এমনিতেই বুঝতে পারে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই আমাদেরকেই ওদেরকে ঠিক আর ভুলটা বোঝানো উচিত।
কিন্তু আমি সেটা করিনি, সব দোষ আমারই। কিন্তু আমি এবার থেকে ওদের উপর নজর রাখতে শুরু করলাম। একদিন দেখলাম আমার ছেলে মেয়েকে কি যেন একটা প্যাকেটে করে এনে দিল। আমি লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিলাম। বলছিল, এই ওষুধটা খেয়ে নিও, তোমার সব অসুবিধা ঠিক হয়ে যাবে। আমার ছেলে বা মেয়ে কেউই ওই ওষুধের কথা আমাকে আগে বলেনি। আমি তো চিন্তায় পড়ে গেলাম, কি ওষুধ খেতে দিল ও আমার মেয়েকে? কি এমন চলছে ওদের মধ্যে যেটা ওরা দুজনেই বাড়ির কাউকে বলছে না? আমার মেয়েও ওষুধটা তাড়াতাড়ি করে ওর হাত থেকে নিয়ে নিজের বুকের মধ্যে রেখে দিল। ছেলে তখন ওকে বলল, আজ রাতেই একটা ওষুধ খেয়ে নিও, তাহলে কালকে তোমার শরীর খারাপ লাগবে না। আর সত্যি, তারপর থেকে আমার মেয়ে 4-5 দিন অজ্ঞান হয়নি। তবে হয়তো ওর কাছে সেই ওষুধটা আর ছিল না, তাই 2 দিন পর আমার মেয়ে আবার সকালে অজ্ঞান হয়ে গেল। কিন্তু আমার ছেলে তখন বাড়িতে ছিল না। তাই আমিও ভাবলাম এটাই সুযোগ আসল সত্যিটা জানার। আমি খুব আস্তে আস্তে বিছানায় পাতা চাদরটা টেনে সরিয়ে নিলাম। তারপর চাদরটাকে শাড়ির মধ্যে করে নিয়ে এসে রান্নাঘরের এক কোণে লুকিয়ে রাখলাম। আমি দেখতে চাই যে ওই চাদরে এমন কি লাগে যার জন্য আমার মেয়ে সকাল হলেই চাদর ধুতে বসে যায়, এমনকি নিজের শরীরেরও খেয়াল রাখতো না। কিছুক্ষণ পর আমি রান্নাঘরে এসে চাদরটা খুললাম। প্রথমে তো আমি কিছুই দেখতে পেলাম না, কিন্তু তারপর যখন আমি ভালো করে লক্ষ্য করলাম আর যা দেখলাম তা দেখে তো আমার মাথাই ঘুরে গেল। আমি দেখলাম ওই চাদরে কালো কালো পশম লেগে আছে। সারাটা চাদর কালো পশমে ভরা। আমি কিছু বুঝতে পারছিলাম না যে এইগুলো কিসের পশম, কারণ পশমগুলো একদম কুচকুচে কালো আর ছোট ছোট। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আসল রহস্যটা কী। যবে থেকে আমি ছেলে মেয়ের উপর নজর রাখতে শুরু করেছি, আমার মাথায় খারাপ ভাবনা চিন্তা আরও বেশি করে আসতে শুরু করেছে। আমি ভাবছিলাম কি করে আসল সত্যিটা জানা যায়। কিন্তু ততক্ষণে আমার মেয়ের জ্ঞান ফিরে আসলো। আর জ্ঞান ফিরতেই বিছানায় চাদরটা না দেখে ও বুঝতেই পেরে গেছিল যে ওই চাদরটা আমি দেখে ফেলেছি। আমি তখন রান্না করছিলাম। রিয়া আমার পাশে এসে বসলো। ওকে দেখে মনে হচ্ছিল যেন ও কোনো ব্যাপার নিয়ে ভয় পাচ্ছে। আমি তখন নিজে থেকেই জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এত ভয় পাচ্ছিস কেন? আমায় বল, কি হয়েছে? কিছুক্ষণ চুপ করে থেকে আমার মেয়ে জিজ্ঞাসা করলো, মা, ওই চাদরটা কোথায়? আমি বললাম, ওটা তো আমি ধুয়ে মেলে দিয়েছি। এটা শোনা মাত্রই ও আমার পাশ থেকে উঠে চলে যাচ্ছিল। আমি তক্ষুনি ওর হাতটা ধরে ওকে আটকালাম আর বললাম, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি সব কিছু দেখে ফেলেছি ওই চাদরে কি লেগেছিল, তাই এবার আমার কাছ থেকে আর কিছু লুকাস না। এই সব কি চলছে সব সত্যি করে বল। আমি তোদের নিয়ে খুব চিন্তায় আছি। আজ আমার কাছ থেকে আর কিছু লুকাস না। তারপর আমার মেয়ে আমাকে যা বলল তা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার মেয়ে আমায় বলল যে, মা, তুমি যেমনটা ভাবছো তেমন কোনো ব্যাপার নেই। আসলে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের সংসারের অবস্থা ভালো না। দোকানটা আর আগের মতো চলছে না। আর দাদা যা মাইনা পায় তাতে কোনো মতে সংসারটা চলে যাচ্ছে। কিন্তু আমি এমন কোনো কাজও পাচ্ছিলাম না যে আমি বাইরে গিয়ে করতে পারি। তারপর দাদার শোরুমের মালিক ওকে একটা কাজ দিয়েছিল। ওনার কাছে 2টো বিদেশি কুকুরের বাচ্চা ছিল, কিন্তু ওনার বউ আর বাচ্চা কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছিল। মালিক বাড়িতে একাই থাকবেন, তাই দাদাকে রাতে ওই বাচ্চাগুলো দেখাশোনা করতে বলেছিলেন। আর তার জন্যে অনেক টাকাও দেবেন বলেছিলেন। আসলে দাদা তো সারাদিন শোরুমেই থাকে, আর বাড়িতে এসে ও খুব ক্লান্ত হয়ে পড়ে। তাই দাদা ওই বিদেশি কুকুরের বাচ্চাগুলোকে রাতে বাড়িতে নিয়ে আসে। আর তখন আমি বাচ্চাদের দেখাশোনা করি। ওরা এতটাই ছোট যে ওদের গলার আওয়াজ তুমি শুনতে পেতে না। ওদেরই পশম সারা চাদরে লেগে থাকে। তাই আমি সকাল হলেই চাদর ধুয়ে দিই, কারণ আমরা জানি যে তোমার কুকুর একেবারেই পছন্দ না। তাই আমরা তোমায় এই কথাটা বলিনি, কারণ আমরা জানি যে তুমি আমাদের এই কাজটা করতে দিতে না। কিন্তু আমি আগে জানতাম না যে আমার কোনো জন্তুর পশমে অ্যালার্জি আছে, তাই আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতাম। দাদা আমাকে যে ওষুধটা এনে দিয়েছিল সেটা খেলে আমার আর অ্যালার্জি হতো না, আর অজ্ঞানও হয়ে যেতাম না। মা, দাদার মালিক খুব বড় লোক, আর এই কাজের জন্য উনি আমাদের অনেক টাকাও দিতেন। জানো কত টাকা দিতেন? প্রতি রাতের জন্য 1000 টাকা করে দিতেন।
কিন্তু কালই শেষবারের মতন ওই বাচ্চাগুলোর দেখাশোনা আমরা করেছি, কারণ দাদার মালিকের বউ আজ সকালেই বাড়িতে ফিরে আসবেন। তাই আজ দাদা তাড়াতাড়ি উঠে ওই বাচ্চাগুলোকে মালিকের বাড়ি দিয়ে এসেছে। আমরা যে টাকা জমিয়েছি তা দিয়ে পাশের ঘরের দেওয়ালটা ঠিক করিয়ে নেওয়া যাবে, আর ঘরের কিছু দরকারি জিনিসও আনতে পারবো। আমরা তো জানি তোমার কুকুর বিড়াল একদম পছন্দ না, তাই তোমাকে লুকিয়ে আমরা এই কাজটা করেছি। কিন্তু তুমি তো না জানি কত কি আমাদের সম্পর্কে ভেবে নিয়েছো। সন্দেহ করতে তুমি আমাদের নিয়ে যে কি ভাবো আমি সব বুঝতে পারতাম, আর অবাকও হতাম যে আমার নিজের মা এত খারাপ কিছু ভাবতে পারে। এটা ঠিক যে দাদার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু ও আমাকে আপন বোনের থেকেও বেশি ভালোবাসে। ও সব সময় আমাদের কথাই ভাবে। সারা দিন কত কষ্ট করে, কাদের জন্য? আমাদের জন্যই তো। দাদা চাইলে ওর মামা বাড়ি চলে যেতে পারতো। যখন তোমাদের বিয়ের পর ওর মামা ওকে নিয়ে যেতে এসেছিল। ওর মামা তো খুব বড় লোক, ওখানে গেলে তো ও আরামে থাকতো। কিন্তু ও আমাদের ছেড়ে যায়নি মা, আমাদের সাথেই এই অভাবের সংসারে থেকে গেছে ও। তুমি আমার ভবিষ্যতের কথা ভেবে টাকা জমাও, কিন্তু ও নিজের কথা না ভেবে সব টাকা তোমার হাতে দিয়ে দেয়। সত্যিটা জানার পর আমার এবার নিজেরই লজ্জায় মুখটা নিচু হয়ে যাচ্ছিল। নিজের উপর রাগ হচ্ছিল আমার, এটা ভেবে যে আমি একটা মা হয়ে নিজের ছেলে মেয়েকে কি করে এতটা খারাপ ভাবতে পারলাম। আমি যে সব কিছু জেনে গেছি সেই ব্যাপারে বরুণকে আমরা কিছুই জানালাম না, কারণ যে কাজটা ও লুকিয়ে করছিল সেটা তো শেষ হয়ে গেছে। তাছাড়া আমি ওর চোখে আর ছোট হতে পারবো না। কয়েক মাস পর বরুণ ওই ঘরের সব দেওয়াল ভেঙে পুরো ঘরটাকেই আবার নতুন করে বানালো। রিয়াও বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের টিউশনি পড়াতে শুরু করলো, আর আমিও একটা বাড়িতে রান্নার কাজ নিলাম। এইভাবেই সবাই মিলে কষ্ট করতে করতে ধীরে ধীরে আমাদের সংসারের অবস্থা ভালো হতে শুরু করলো। এখন আর আমাদের সংসারে কোনো অভাব নেই। একটা সময় আমাদের অনেক খারাপ দিন দেখতে হয়েছে, কিন্তু আজ আমার দুই ছেলে মেয়ের জন্য আমরা সুখের মুখ দেখেছি। ভগবানকে অশেষ ধন্যবাদ। আমি যে ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছিলাম তেমন কিছুই হয়নি, কারণ আমার ছেলে মেয়ে খুবই বুদ্ধিমান। ওরা জানে কি করা উচিত আর কি উচিত না। কিন্তু যদি এমন কিছু হতো তাহলে কি করতাম আমি? তাই আমি সবাইকে এটাই বলবো যে আপনারা বাচ্চাদের ভালোবাসুন, কিন্তু ওদের উপর একটু নজরও রাখুন, যাতে ওরা কোনো খারাপ কাজ না করতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে আমি নিজের ছেলে মেয়েকে একই ঘরে রেখে খুব বড় ভুল করেছিলাম। ভাগ্য ভালো যে আমার ছেলে মেয়ে বুঝদার, তাই খারাপ কিছু হয়নি। কিন্তু যদি হতো তাহলে? তাই আপনাদের বলছি, বাচ্চারা কখন কি করছে না করছে সেই ব্যাপারে একটু নজর রাখবেন। আর হ্যাঁ, বাচ্চারা যখন একটু বড় হবে ওদের আলাদা শোয়ার ব্যবস্থা করবেন। বন্ধুরা, আশা করছি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।